আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। কেন বিএনপি ছেড়ে জামায়াত জোটে, জানালেন অলি। এনসিপিতে যোগ দিয়েই গুরুত্বপূর্ণ যে দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ। এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। হাদি হত্যায় ভারতে 5 বাংলাদেশি আটক, দাবি শায়েরের। জামায়াত এনসিপি জোটের জন্য কি সরকারের উপদেষ্টাদের চাপ? এক সিদ্ধান্তে বড় সুবিধায় বাংলাদেশ, অসুবিধায় ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কেন বিএনপি ছেড়ে জামায়াত জোটে, জানালেন অলি। বিএনপির দীর্ঘদিনের জোট সঙ্গী লিবারেল ডেমোক্রেটিক পার্টি জামায়াত জোটের অংশ হয়েছেন। রবিবার বিকাল 5টায় জাতীয় প্রেস ক্লাবের 3য় তলার আব্দুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জামায়াত আমির। এর আগে শনিবার দলটির প্রেসিডিয়াম সদস্যের দীর্ঘ বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন এলডিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। কেন এতদিনের মৃত্যুদের ছেড়ে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হলেন অলি, এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ। মূলত আসন সমঝোতা না হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় এলডিপি। এ বিষয়ে অলি আহমেদ জানান, 14 জনের শর্ট লিস্ট দিয়েও আলোচনায় বসেনি বিএনপি। এলডিপির পক্ষ থেকে জানানো হয়, জোটগত সমঝোতার লক্ষ্যে বিএনপিকে 14 জনের একটি শর্ট লিস্ট দেওয়া হয়েছিল। তবে ওই তালিকা থেকে কাউকে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা ছিল না। কর্নেল অলি বলেন, আমরা বলেছিলাম 14 জনের মধ্যে থেকে যাদের উপযুক্ত মনে হবে অন্তত 8 থেকে 10 জনকে বিবেচনায় নিলেই আমাদের দল টিকে থাকবে। তিনি অভিযোগ করে বলেন, বিএনপির মহাসচিবের নেতৃত্বে গঠিত 7 সদস্যের কমিটির সঙ্গে এলডিপির কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। এলডিপির নেতারা 2 ঘন্টা বিএনপি কার্যালয়ে অপেক্ষা করলেও আলোচনা হয়নি। কেবল অনানুষ্ঠানিকভাবে এককভাবে কয়েকজনের সঙ্গে কথা বলা হয়েছে। শর্ট লিস্টটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কাছে পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এলডিপির অভিযোগ, তাদের অবমূল্যায়ন করা হয়েছে। এলডিপির এই শীর্ষ নেতা বলেন, বিএনপি যেখানে শত শত আসনে প্রার্থী দিয়েছে সেখানে আমাদের মাত্র একটি কার্যকর আসন দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য চরম অবমূল্যায়ন। তিনি আরো বলেন, আমাদের দল চাঁদাবাজি করে না। দলের নেতারাই নিজের পকেটে টাকা খরচ করে এত বছর দল চালিয়ে এসেছে, অথচ শেষ পর্যন্ত দেখা গেল ছাগল আর গরুর দাম একই। এলডিপি দাবি করেন, বিএনপির সংকটকালে তাদের নেতারা পাশে ছিলেন, কিন্তু এখন দীর্ঘ সময় ধরে কোনো যোগাযোগ নেই। বিএনপির সঙ্গ ছাড়ার পথ পরিক্রমা নিয়ে কর্নেল অলি জানান, দীর্ঘ প্রায় 4 ঘন্টার বৈঠক শেষে দলের তৎকালীন মহাসচিব ডক্টর রিদওয়ান আহমেদ প্রস্তাব দেন, এলডিপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেবে। এই প্রস্তাবে উপস্থিত সব প্রেসিডিয়াম সদস্য একমত হন এবং লিখিতভাবে সিদ্ধান্তে স্বাক্ষর করেন, কিন্তু তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শেষ প্রতীকে ভোট করছেন। এনসিপিতে যোগ দিয়েই গুরুত্বপূর্ণ যে দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ। নানা জল্পনা কল্পনার অবসান ঘটালেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অবশেষে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিলেন তিনি। আর এনসিপিতে যোগদান করে দলটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তী সরকারের এ সাবেক উপদেষ্টা। দলে তাকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে। এনসিপির নির্বাচন কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন তিনি। সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদ জুলাই আন্দোলনের অন্যতম কাণ্ডারি। আনুষ্ঠানিকভাবে তিনি এনসিপিতে যোগ দিলেন। আমরা আশা করব আমাদের উদ্দেশ্য বাস্তবায়নে তিনি সহায়ক হবেন। আসিফ মাহমুদ এনসিপির দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি। এনসিপিতে গুরুত্বপূর্ণ পদ পেলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না আসিফ মাহমুদ। এনসিপিতে যোগ দিয়ে এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই। আসিফ মাহমুদ বলেছেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি আজ এনসিপিতে যোগ দিয়েছি। আমি এবার নির্বাচনে অংশ নিচ্ছি না। আমি মনে করি আমার একজনের সংসদে যাওয়ার চেয়ে আমাদের জুলাই অভ্যুত্থানের বহু সহযোদ্ধাদের সংসদে যাওয়ার ক্ষেত্রে অবদান রাখতে পারি। এর চেয়ে বড় সাফল্য আর কিছু হতে পারে না। এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কার্যত একা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সোমবার দুপুরে কুমিল্লা 11 আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। সাবেক এই সংসদ সদস্য বলেন, এবারের নির্বাচন কয়েকটি দিক থেকে ব্যতিক্রমী। তার ভাষ্য অনুযায়ী, একদিকে আওয়ামী লীগ এই নির্বাচনে নেই, অন্যদিকে
বিএনপি একা অবস্থানে রয়েছে। বিপরীতে ডানপন্থী দলগুলো এবং 24 জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকা শক্তিগুলো এক জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে, যা আগে কখনো দেখা যায়নি। ফলে একদিকে রয়েছে সীমিত কয়েকটি দল আর অন্যদিকে পুরো বাংলাদেশ। এমন একটি ভিন্নধর্মী নির্বাচনী পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আরও বলেন, যারা নির্বাচন বানচালের আশঙ্কা বা ষড়যন্ত্রের কথা বলেছিল তা প্রাথমিকভাবে ব্যর্থ হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হবে এবং জনগণ শান্তিপূর্ণভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। একই সঙ্গে নির্বাচন কমিশন, পুলিশ, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ভূমিকার প্রত্যাশাও জানান তিনি। হাদি হত্যায় ভারতে 5 বাংলাদেশি আটক, দাবি শায়েরের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে পালাতে সহায়তার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স 5 বাংলাদেশি নাগরিককে আটক করেছে বলে দাবি করা হয়েছে। রবিবার দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান ইউরোপ প্রবাসী সাংবাদিক ও রাজনৈতিক কর্মী জুলকারনাইন শাহের খান। তিনি অভিযোগ করেন, বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে 28 ডিসেম্বর এসটিএফ এসব ব্যক্তিকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী; তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা; রাকিবুল ইসলাম, মিরপুর এলাকার ছাত্রলীগ নেতা; রুবেল, ছাত্রলীগ নেতা; এবং ফিলিপস, বর্ডার এলাকার মানব পাচারের সঙ্গে জড়িত। পোস্টে আরও বলা হয়, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখকে গ্রেপ্তারের লক্ষ্যে বর্তমানে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় এই অভিযান জোরদার করা হয়েছে। জামায়াত এনসিপি জোটের জন্য সরকারের উপদেষ্টাদের চাপ। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এর মধ্যে ঘোষিত নির্বাচনী সমঝোতাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই জোট আদৌ স্বাভাবিক রাজনৈতিক সিদ্ধান্ত ছিল নাকি এর পেছনে সরকারের ভেতর থেকে চাপ কাজ করেছে, এমন প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান। সোমবার তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। জাহিদুর রহমান বলেন, জামায়াত এনসিপি জোটকে শুধুমাত্র নির্বাচনী সমঝোতা হিসেবে আখ্যা করা বাস্তবতার পুরোটা তুলে ধরে না। তার ভাষায়, এই জোটের পেছনে যে ধরনের ঘটনা প্রবাহ আমরা দেখছি, তাতে পরিকল্পিত চাপ ও প্রভাবের বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। তিনি বিশেষ করে উল্লেখ করেন ইত্তেফাক পত্রিকার নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিনের একটি অন রেকর্ড বক্তব্যের কথা। ওই টকশোতে সালেহ উদ্দিন জানান, এনসিপি নেতা নাহিদ ইসলাম সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির উপস্থিতিতে বলেছেন, সরকারের এক উপদেষ্টা তাকে নিয়মিতভাবে চাপ দিচ্ছিলেন যেন এনসিপি দ্রুত জামায়াতে ইসলামের সঙ্গে জোট করে। জাহিদুর রহমান আরও বলেন, যদি সত্যি সরকারের কোনো উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে নির্দিষ্ট জোটে যেতে চাপ দিয়ে থাকেন, তাহলে সেটা খুবই গুরুতর বিষয়। সরকারে বসে থেকে রাজনৈতিক প্রকৌশল করা হচ্ছে কিনা সে প্রশ্ন সামনে আসে। এনসিপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যেই এই জোট। তবে জাহিদুর রহমান এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন। তিনি বলেন, এটা আসলে একটি ন্যারেটিভ। মূল বাস্তবতা হলো, এনসিপি এই নির্বাচনেই সংসদে যেতে চায়। তারা বিএনপির সঙ্গে আলোচনা করেছিল, সেটা ফলপ্রসূ হয়নি। এরপর তারা জামায়াতের দিকে গেছে। এটাই রাজনীতির খোলা হিসাব। এক সিদ্ধান্তে বড় সুবিধায় বাংলাদেশ, অসুবিধায় ভারত। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধে নতুন শুল্কের কারণে ভারতের অর্থনৈতিক চাপ বেড়েছে। রাশিয়া থেকে তেল ও অস্ত্র আমদানি করায় ওয়াশিংটন ভারতের ওপর নতুন করে 25% শুল্ক বসিয়েছে। এর ফলে ভারতের উপর যুক্তরাষ্ট্রের মোট শুল্ক 50% পৌঁছেছে। নতুন এই শুল্ক আগামী 27 আগস্ট থেকে কার্যকর হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই শুল্ক ভারতের রপ্তানিমুখী শিল্পে বড় ধাক্কা দেবে। ইতিমধ্যে মার্কিন ক্রেতারা ভারতীয় কারখানাগুলোতে দেওয়া অর্ডার বাতিল বা স্থগিত করছেন। ভারতের তৈরি পোশাক, চামড়া ও বিভিন্ন ভোগ্য পণ্য এখন প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছে। এক ভারতীয় ব্যবসায়ী জানিয়েছেন, যেখানে বাংলাদেশের শুল্ক 20%, সেখানে ভারতের জন্য 50% হওয়ায় ক্রেতারা এখন বাংলাদেশের দিকে ঝুঁকছেন। এ পরিস্থিতি বাংলাদেশকে সরাসরি সুযোগ এনে দিয়েছে। ভারতীয় ব্যবসায়ী এবং মার্কিন সংস্থাগুলো বাংলাদেশের কারখানার সঙ্গে নতুন অর্ডারের জন্য যোগাযোগ শুরু করেছে। অনেকে যৌথ উদ্যোগের কথাও ভাবছেন। কিছু ভারতীয় কোম্পানি দীর্ঘমেয়াদে মার্কিন বাজার ধরে রাখতে বাংলাদেশকে মধ্যবর্তী সেতু হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছেন। ফলে বাংলাদেশের পোশাক কারখানাগুলো হঠাৎ বেড়ে যাওয়া অর্ডার সামলাতে ব্যস্ত হয়ে পড়েছে। শ্রমিকরা এখন অতিরিক্ত চাপের মধ্যে কাজ করছেন। তবে এর ফলে রপ্তানি আয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শীর্ষ রপ্তানিকারকরা জানিয়েছেন, ভারতের অর্ডার বাতিল হওয়ার পরই নতুন ক্রেতাদের চাপ মোকাবেলা করতে হচ্ছে।